আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং ইন্ডিয়ান ইকোনমির যে আলোচনাটা আমরা শুরু করেছি সেখান থেকে অলরেডি আরবিআই আলোচনা শুরু করেছিলাম এবং আরবিআই এর ফার্স্ট পার্টে যেখানে শেষ করেছি সেখান থেকে পরবর্তী পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। কথা আর এক্সট্রা কোনো কিছু না বলে সরাসরি ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাসে চলে যাই। সবাইকে বলছি যে আগের ক্লাসটা যারা দেখোনি তাদেরকে আগে ওই ক্লাসটা দেখতে হবে, না হলে আরবিআই তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রসঙ্গ নিয়ে, সেক্ষেত্রে কিন্তু মাঝপথ থেকে দেখে কোনো লাভ হবে না। অতএব আজকের আলোচনায় আমরা পড়ব আরবিআই এর ফাংশন শুরু করেছিলাম আগের ক্লাসে, আর সেই ফাংশন থেকে আজকে আমরা পড়ব ক্রেডিট কন্ট্রোল পলিসি। ক্রেডিট কন্ট্রোল পলিসি আরবিআই যে যে ইনস্ট্রুমেন্ট বা যে যে টুলগুলি ব্যবহার করে থাকে, অর্থাৎ মার্কেটের যে মানি ফ্লো, সেই মানি ফ্লোটাকে কন্ট্রোল করা, ইনফ্লেশন ডিফ্লেশনের সময়ে আরবিআই কিভাবে এই যে টোটাল ইন্ডিয়ান যে মার্কেট রয়েছে, ফিনান্সিয়াল ফ্লো রয়েছে, মানি ফ্লো রয়েছে, সেইটাকে কন্ট্রোল করে, সেগুলিকেই বোঝার চেষ্টা করব। আমি প্রথমে এই যে বেশি কথা না বলে যখন বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব তখন ক্লিয়ার হবে বেশি, কারণ ইকোনমির এই একটা বিষয় রয়েছে যে অহেতুক যদি গল্প আমরা মাঝখানে জুড়ে দিই তাহলে কিন্তু আলটিমেটলি মূল ফোকাসটা নাই হয়ে যায়। তো এক্ষেত্রে এই যে ক্রেডিট কন্ট্রোল বললাম, তাহলে সেই ক্রেডিট কন্ট্রোল পলিসিটাকে দুরকমভাবে ভাগ করা হয় টুলগুলোকে। তার মধ্যে একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর আরেকটা হচ্ছে কোয়ালিটিটেটিভ। আর এই যে কোয়ালিটিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এই দুটো যে টুল, তার আন্ডারে যে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা পাচ্ছি, দেখো যদি আগে এটা আলোচনা করি সহজ, কোয়ালিটেটিভ হচ্ছে সিলেক্টেড বা সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, আর একটা হচ্ছে মোরাল সুয়েশন। এই দুটো খুব সহজ ভাষায় এখন যদি বলি তোমাদের মাথায় নেওয়ার জন্য, যে এই যে আরবিআই ব্যাংকার টু দ্য অল ব্যাংকস ইন ইন্ডিয়া, তাহলে এখানে আরবিআই তার যে রেগুলেশন, রুলস রেগুলেশনগুলি অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের উপরে চাপায়, যে কোন বস্তুটা বন্ধক রেখে তার পরিবর্তে কতটা লোন পাবে, সেই বিষয়টাই কিন্তু হচ্ছে সিলেক্টেড ক্রেডিট কন্ট্রোলের মধ্যে পড়ে মূলত। পরবর্তীতে আমরা ডিটেলসে আলোচনায় যাব। মোরাল সুয়েশন হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে, আর্থিক অবস্থা দেশের যদি এরকম একটা পজিশনে পৌঁছায়, খারাপ অবস্থায় পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে নৈতিক অনুরোধ জানাতে পারে তাদের ব্যাংক রেট কমানোর জন্য। আমজনতার স্বার্থের কথা চিন্তা করে দেশের ইকোনমিক যে কন্ডিশন সেইটাকে আবার পুনঃস্থাপনা করার জন্য অনেক সময় এই রিকোয়েস্টটা করে থাকে আরবিআই কমার্শিয়াল ব্যাংকে। দ্যাট ইজ কল্ড মোরাল সুয়েশন। বিভিন্ন ক্ষেত্রে কনসিডারেশনের কথা বলা হয়ে থাকে আরবিআই এর পক্ষ থেকে কমার্শিয়াল ব্যাংকে। এবার চলে আসি এখানে, দেখো কোয়ান্টিটেটিভ। অনেকে ইকোনমিক্সের বড় বড় বিদ্বানরা রয়েছেন, তারা অনেক কিছুই এখানে আলোচনা করেন, কিন্তু দেখো আমি তোমাদের একেবারে সহজ কথায় জাস্ট যে আমাদের পরীক্ষায় কোন কোন বিষয়গুলি জরুরি, কিভাবে মনে রাখলে তোমার সুবিধে, কিভাবে পড়লে তুমি সহজে উত্তরগুলো করে আসতে পারবে, সেটাই আমি বলছি এখানে। এইরকমভাবে বিচার করবে না যে আমার ওই রকম বিষয়গুলি নেই কেন, বেশিরভাগই ইকোনমিতে দুর্বল, আমরা ইন্ডিয়ান ইকোনমি পড়ি, ইকোনমিক্স নয়। তো ইকোনমি যখন পড়ছি, যখন আরবিআই এই বিষয়গুলি অনেকের মাথায় একটা সময় গুলিয়ে যায়, সে যাতে গুলিয়ে না যায় সেটা হচ্ছে আমাদের আসল লক্ষ্য। এবং ওই অপশানগুলি পরীক্ষায় থাকবে, যতটুকু আমরা জানছি সহজভাবে, তার থেকে অতি গুরু গম্ভীরভাবে জেনে আলটিমেটলি কোনো লাভ নেই। প্রথমটাই বলছি ব্যাংক রেট। দেখো আরবিআই আমরা কি বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে থাকে, তাই তো, সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে কাজ করে। তার মানে এই নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে মাথা নত করে বসে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বলছে সেইভাবে কাজ করছে, তাও নয়। সেটাও বলেছিলাম যে স্বাধীন স্বতন্ত্র, কিন্তু হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে কাজ করে, কারণ আলটিমেটলি দেশের মূলত যে এই যে কারেন্সি ইস্যু, সেই কারেন্সি ইস্যুর দায়িত্ব এবং বিভিন্ন এই যে মনিটারি পলিসির দায়িত্ব সেটা ব্যাংকের উপরে রয়েছে। তো এখানে এই যে আরবিআই, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে যখন লোন প্রদান করে, সাধারণ লোন প্রদান করছে, সেই লোন প্রদান করার সময় যে রেট অফ ইন্টারেস্টটা ধার্য করে সেটাই কিন্তু ব্যাংক রেট। আর এই যে ব্যাংক রেট, এইটা আবার কিন্তু দু রকমের, এই ব্যাংক রেটটাকে দুরকমভাবে কাজ করে। তো ব্যাংক রেটটা কখনো ডিয়ার মনিটারি পলিসি বলি আমরা, আর চিপ মনিটারি পলিসি। যে মনিটারি পলিসির ক্ষেত্রে এই ব্যাংক রেটটাকে নিয়ে আরবিআই খেলা করে বলতে পারি আমরা। ডিয়ার মনিটারি পলিসি কি, দেখো আরবিআই ব্যাংকের এই যে রেট অফ ইন্টারেস্টটা সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়। এবার বাড়িয়ে দিলে পরে কমার্শিয়াল ব্যাংকগুলি কিন্তু মোর রিলায়েবল, আরবিআইতে টাকা রাখা, টাকা সেভিংস করা, ওখানে ফিক্সড করা, সেটা কিন্তু মোর রিলায়েবল মনে করলে কমার্শিয়াল ব্যাংকগুলি তখন
ওই আরবিআই এর খাতে তাদের যে টাকা সেই টাকাটা জমা করে। কারণ কমার্শিয়াল ব্যাংকের কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা হয়, বা যত রকমের ট্রানজাকশন রয়েছে সেখানে আমরা বলি ডিমান্ড লায়াবিলিটিস, অন ডিমান্ড আমরা যখন তখন সেটাকে উইথড্র করছি, ডিপোজিট করছি। টাইম লায়াবিলিটিস মানে যেগুলো ফিক্সড ডিপোজিট করি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে, সেটাকে টাইম লায়াবিলিটিস বলে। আর ব্যাংকের কিছু অ্যাসেট রয়েছে, অর্থাৎ ব্যাংক যে পরিমাণ অর্থ কোথাও রেখে সেখান থেকে আয় করে, অন্য ব্যাংকে রেখেছে, অন্যান্য কোনো ইনস্টিটিউশন ইনভেস্ট করেছে, অর্থাৎ সেটাকে বলা হয় ব্যাংক অ্যাসেট। ঠিক আছে, অর্থাৎ এই যে অ্যাসেট হিসেবে তখন আরবিআই এর কাছে রাখছে জমা। তাহলে এই যে টিয়ার মনিটারি পলিসি হচ্ছে এটা, আরবিআই তার নিজের রেট অফ ইন্টারেস্টটাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কমার্শিয়াল ব্যাংকগুলিকে প্রলুব্ধ করা হয় যাতে তারা টাকাটা আরবিআই এর ঘরে জমা রাখে, এবং কমার্শিয়াল ব্যাংকগুলি মোর রিলায়েবল মনে করে। আর কমার্শিয়াল ব্যাংক আরবিআইতে টাকা রাখলে ব্যাংক কিন্তু মার্কেটে লোন দিতে পারবে না, তুলনামূলক কম লোন দিচ্ছে, এর ফলে মার্কেটের টাকাটা মূলত ড্রাই হয়। তাহলে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল, বা এই যে সিচুয়েশন কোন সময় আরবিআই অ্যাপ্লাই করে ডিয়ার মনিটারি পলিসি, তার মানে যখন মার্কেটে ইনফ্লেশন সিচুয়েশন রয়েছে, মার্কেটে মুদ্রাস্ফীতি বাড়ছে। মুদ্রাস্ফীতি যদি ওদের মনে হয় কী অবস্থা, দেখো টাকা ততটাই থাকা উচিত, তার সমপরিমাণে বস্তু থাকা উচিত। ইনফ্লেশন 10% হচ্ছে থাকা ভালো একটা রাষ্ট্রের পক্ষে, কেন সেটা আস্তে আস্তে পরে বুঝতে পারবে। তার থেকে বেশি ইনফ্লেশন হয়ে গেলে পরে আলটিমেটলি দ্রব্যের দামই শুধু বাড়ে, আর এই অবস্থাকেই বলা হয় হচ্ছে মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতিটা কমানোর জন্য কি টাকা বেশি হয়ে গেছে মার্কেটে, সমপরিমাণে উৎপাদন হয়নি, প্রোডাকশন হয়নি, তাহলে টাকাটাকে যদি আরবিআই তুলে নেওয়ার চেষ্টা করে তাহলে ড্রাই হচ্ছে। অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ডিয়ার মনিটারি পলিসি ব্যবহার করে। চিপ মনিটারি পলিসি ঠিক তার উল্টো, মার্কেট ভীষণ ড্রাই রয়েছে, এইরকম অবস্থায় মার্কেটে টাকা পৌঁছে দিতে হবে, তখন এই আরবিআই কী করলো, রেট অফ ইন্টারেস্টটাকে কমিয়ে দেয়। তখন আরবিআই এর খাতে কমার্শিয়াল ব্যাংকের যে টাকাগুলি জমা রয়েছে সেটা কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো তুলে নিচ্ছে, নিয়ে মার্কেটে ইনভেস্ট করছে বেশি। তাহলে এই ফলে মার্কেটে টাকাটা পৌঁছাচ্ছে, তো মানি ফ্লো বাড়ছে। তো এই হচ্ছে দুটো পেলাম, ব্যাংক রেটের ডিয়ার মনিটারি পলিসি আর চিপ মনিটারি পলিসি। দেখো এবার ক্যাশ রিজার্ভ রেশিও আর আরেকটা এসএলআর ফর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও কি, যে একটা কমার্শিয়াল ব্যাংক হিসেবে কার্যাবলী শুরু করতে গেলে পরে আরবিআই এর কাছ থেকে আমরা জানি অনুমতি নিতে হয়, এবং আরবিআই এর কাছে মূলত টোটাল ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের যে এনডিটিএল টোটাল, এই যে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস বলছি। নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস বলতে কি বোঝায়, খুব সহজ ভাষায় খুব শান্ত মাথায় শুনবে। যে বলেছিলাম যে পাবলিকের ডিমান্ড লায়াবিলিটিস অন ডিমান্ডে, যেগুলো কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে যে ট্রানজাকশনগুলি হয়, তাহলে ওই ডিমান্ড লায়াবিলিটিস। টাইম লায়াবিলিটিস যেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট করা হচ্ছে, তাহলে টাইম, নির্দিষ্ট টাইমের নিরিখে যে সমস্ত ডিপোজিটগুলি রয়েছে সেইগুলিকে যোগফল, আর সেখান থেকে বিয়োগ করা হয় কোনটা, যে পরিমাণ অর্থ বা যে অ্যাসেটটাকে ব্যাংক ইনভেস্ট করেছে নিজের ইনকামের জন্য, সেটাকে বিয়োগ করলে যে অর্থটা দাঁড়ায় সেটাকেই বলা হয় হচ্ছে এনডিটিএল। সেই এনডিটিএল এর 4%, 4% ক্যাশ রিজার্ভ রেশিও হিসেবে কমার্শিয়াল ব্যাংকগুলিকে আরবিআইতে রেখে দিতে হয়। এটার জন্য কিন্তু কোনো রকম কোনো ইন্টারেস্ট আরবিআই কমার্শিয়াল ব্যাংকে পে করে না। স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও কি, এই যে গোল্ড হিসেবে বা বন্ড হিসেবে, সেই হিসেবেও আবার এখানে এই যে ক্যাশ রিজার্ভ রেশিওর যে মাত্রাটা আরবিআই এখন রয়েছে 3% থেকে 15.5% এর মধ্যে, এটাকেও কমিয়ে বাড়িয়ে কিন্তু ওই মানি ফ্লোটাকে কন্ট্রোল করে। প্রয়োজনে যদি বাড়িয়ে দেওয়া হয় 4% থেকে 6%, তাহলে অটোমেটিক্যালি কমার্শিয়াল ব্যাংকগুলি তুলনামূলক কম টাকা মার্কেটে ইনভেস্ট করতে পারবে। তো এইভাবে কিন্তু ওই যে ইনফ্লেশন, ডিফ্লেশন এগুলোকে কন্ট্রোল করে। একই প্রসেস, বারবার ওই জন্য ঘুরিয়ে বলবো না, এটাকেও বাড়িয়ে কমিয়ে ইনফ্লেশন ডিফ্লেশন কন্ট্রোল করে আরবিআই। দেখো ক্যাশ রিজার্ভ রেশিও পেলাম, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এই যে পরিমাণ এনডিটিএল রয়েছে কমার্শিয়াল ব্যাংকগুলির, তার আবার 15 থেকে 38% এতটা রেঞ্জ রয়েছে আমাদের। এর মধ্যে থেকে আরবিআই ডিসাইড করে রাখে যে এতটা পরিমাণ অর্থ, সাপোজ ধরে নিলাম 20%, সাপোজ, তাহলে সেই 20% এনডিটিএল এর সেটা কিন্তু ওই দুটো ফর্মে যে বললাম, গোল্ড বন্ড ফর্মে মূলত, বা ফরেন কারেন্সি হিসেবে আরবিআই এর কাছে এই পরিমাণটা রেখে দিতে হয়। কিন্তু এইটা কিন্তু আবার মূলত ইউজেবল, বা এইটা মেনটেন করতে হয় সব সময়, ডেলি টু ডেলি বেসিসে মেনটেন হয়ে থাকে আরবিআই এর সঙ্গে।
অর্থাৎ এর দ্বারা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে ব্যাংকের যে এই যে ডেলি টু ডেলি এনডিটিএল এর পরিমাণটা কত সেটা কিন্তু আরও স্পষ্ট হয়ে যায় আরবিআই এর কাছে। তো এবার এইটাকে আবার ব্যাংক চাইলে ব্যবহার করতে পারে। তাহলে এই অংশটা পেলাম আমরা হচ্ছে এসএলআর হিসেবে। কখন ব্যবহার করতে পারে? দেখো এই যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি ল্যাপ, এর মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রেপো রেট, রিভার্স রেপো রেট। এটা নিয়মিত মেনটেন করে যেতে হয় বলেছিলাম, আরবিআই এর সঙ্গে রেগুলার মেনটেন চলে, ঠিক আছে, নিরন্তর। এবার এখানে রেপো রেটটা কি? কমার্শিয়াল ব্যাংকের যে লিকুইডিটি, সেই লিকুইডিটি যদি শর্ট হয় বা কিছু সময়ের জন্য দেখা গেল যে আলটিমেটলি লসে চলছে ব্যাংক, হতেই পারে যে কারণেই হোক না কেন, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্টের জন্য ব্যাংকের যে প্রতিনিয়ত কার্যাবলী পরিচালনা বা সম্পাদন করার জন্য আরবিআই এর কাছ থেকে সাময়িক লোন নিতে পারে। কার এগেনস্টে? এই যে এসএলআর হিসেবে যেটা জমা রয়েছে সেই এসএলআর এর এগেনস্টেই টাকাটা নিতে পারে কমার্শিয়াল ব্যাংক। কারণ কমার্শিয়াল ব্যাংক যদি আলাদাভাবে এসএলআর থেকে না নিয়ে আলাদাভাবে নিচ্ছে তাহলে তো সেটাকে আরেকটা রেসপন্সিবিলিটি জমে যাচ্ছে। বরং আমার টাকা থেকেই আমি টাকা লোন নিচ্ছি, মানে যেমন আমরা ফিক্সড ডিপোজিট করি তার এগেনস্টে আবার লোন পাই, কেসটা এরকমই। তো এখানে এই যে যে এসএলআরটা জমা রয়েছে সেই এসএলআর এর সাপেক্ষে কমার্শিয়াল ব্যাংকগুলি লোন নিতে পারে আরবিআই এর কাছ থেকে, আরবিআই দেবে। কিন্তু আরবিআই এখানে শর্ত আরোপ করে কি, যতদিন না পর্যন্ত তুমি ওই যেটাকে নিরন্তর অ্যাডজাস্ট করে যেতে হয়, সব সময় মেনটেন করতে হবে। তাহলে ওই যতদিন না তুমি ওই মেনটেন করছো ততদিন পর্যন্ত কিন্তু ওই টাকার যে পরিমাণ টাকাটা নিলে তার আবার রেট অফ ইন্টারেস্ট দিয়ে যেতে হবে। তো সেটাই হচ্ছে রেপো রেট। অর্থাৎ রেপো রেট আর ব্যাংক রেটের মধ্যে এইটুকু পার্থক্য রয়েছে, মাথায় রাখতে হবে। এই রেপো রেটটা কখন বর্তায়, কখন চাপে? যখন আমার এসএলআর রয়েছে, আমি একটা কমার্শিয়াল ব্যাংক, আমারই রয়েছে, সেখান থেকেই মানে এটা মেনটেন করতে হয় আমাকে। আমাদের যেমন সেভিংস অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট মেনটেন করতেই হয়, তেমনি আরবিআই এর কাছে এইটা মেনটেন করেই যেতে হয় সব সময়। তাহলে এরই সাপেক্ষে আমি যখন লোন নিচ্ছি তখন সেইটা আবার আমাকে মেনটেন যতদিন না করছি ততদিন পর্যন্ত আমাকে রেট অফ ইন্টারেস্ট দিয়ে যেতে হবে সেই যে পরিমাণ টাকাটা নিলাম। তো এই গেল হচ্ছে আমরা রেপো পেলাম। রিভার্স কি? রিভার্সটা তুলনামূলক সোজা কথা। আরবিআই এর কখনো এই লিকুইডিটির প্রয়োজন পড়লে, অর্থের প্রয়োজন পড়লে কমার্শিয়াল ব্যাংকগুলির কাছ থেকে ধার নিতে পারে এবং তখন কমার্শিয়াল ব্যাংক যে রেট অফ ইন্টারেস্টটা আরোপ করে সেটাই হচ্ছে রিভার্স রেপো রেট। রইল এবার চলে আসি এইখানে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এই যে ডেইলি টু ডেইলি যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট, ওয়ান ডে ইন্ট্রাডে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্টের সুবিধার্থে এই আরেকটা উইন্ডো আরবিআই চালু করেছে। এমএসএফ 2011 সালে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বলা হয় এটাকে। এই টুলটার মাধ্যমে কমার্শিয়াল ব্যাংকগুলি তাদের ইন্ট্রাডে ট্রানজাকশন যখন ড্রাই হয়ে যায় তখন আরবিআই এর কাছ থেকে ধার নিতে হয়। এটা নির্দিষ্ট দিনেই দেওয়া হয়, নির্দিষ্ট সময় দেওয়া হয়, এটুকু মনে রাখলেই হবে তোমাদের। তবে এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এই যে মিনিমাম 1 কোটি এবং মাল্টিপল অফ 1 crore। এটা আবার যা খুশি তাই চাইতে পারবো না, টোটাল প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকের যে এনডিটিএল তার ম্যাক্সিমাম 2%ই পেতে পারে। এরকম নয় আমার টোটাল এনডিটিএল হচ্ছে 100 কোটি কিন্তু আমি ধার চেয়ে নিচ্ছি হচ্ছে দাও 50 কোটি দিতে হবে না। ওই টোটাল এনডিটিএল এ মূলত 2% ম্যাক্সিমাম আমি, কিন্তু সব থেকে মিনিমাম আবার 1 crore। তো এই গেল হচ্ছে এমএসএফ সম্পর্কে। এবং এর পরবর্তী পার্টে ওএমওটা আমরা ওপেন মার্কেট অপারেশনটা আরও ডিটেলসে আলোচনা করব। এইটুকু তোমরা একটু ভালোভাবে প্রত্যেকে বুঝে নিলে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু এটাকে নোট ডাউন করে নিতে পারো কথাগুলি। তোমাদের সঙ্গে পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন ক্লাসে। এবং তোমরা সবাই জানো যে প্রতিদিনই কিন্তু সকালে এবং বিকেলে 2টো করে ক্লাস 7টা থেকে 8টা, 7টা থেকে 8টার মধ্যে সন্ধ্যেবেলায় ক্লাস আপলোড রয়েছে। জুড়ে থাকো, আশা করি ডব্লিউবিসিএস এর এবং এসএলএসটির যে পিটির সিলেবাস রয়েছে সমস্ত সাবজেক্ট ধরে ধরে কমপ্লিট হয়ে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।